হ্যালো, কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো ভাইয়া, ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাকভাবে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো তো ভাইয়া। ঠিক আছে, গুড। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং রেগুলার যা পড়াচ্ছি তা কিন্তু পড়তেছো। তো চলো আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের নতুন আর একটা টপিক আমরা পড়ব। আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ছি না, নিউটনের গতিসূত্রগুলার আমরা রৈখিক ফরম্যাটটা পড়ছি। আজকের ক্লাসে আমরা নিউটনের যে গতিসূত্রগুলো আছে এর কৌণিক ফরম্যাটগুলো পড়ব। দেখো, এই অধ্যায়টা হচ্ছে দুইটা গতির অধ্যায়, একটা লিনিয়ার মোশন আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। এই দুই ধরনের গতি নিয়েই আমরা এই অধ্যায়ে আলোচনা করি। তো তুমি 9-10-এ নিউটনের গতির যে সূত্রগুলো তুমি পড়ে আসছো, তিনটা সূত্র, তার শুধু রৈখিক ফরম্যাটটা দেখছো। এবং আমরা কিন্তু প্রথমে আসলে রৈখিক ফরম্যাটটাই আলোচনা করছিলাম এই অধ্যায়ের শুরুর দিকে। আমরা এরপরে কৌণিক গতি পড়ছি, বৃত্তাকার গতি পড়ছি। বৃত্তাকার বা কৌণিক গতিতে বিভিন্ন ধরনের রাশির সাথে আমাদের পরিচয় হয়েছে। কৌণিক ভরবেগ, টর্ক, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এরকম বিভিন্ন ধরনের রাশির সাথে আমাদের পরিচয় হয়েছে। তো এখন নিউটনের যে তিনটা গতিসূত্র আছে, এই তিনটা গতিসূত্র কিভাবে কৌণিক গতিতে প্রযোজ্য হবে সেই জিনিসটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। খুবই সহজ। তুমি যদি রৈখিক গতির ব্যাপারগুলো বুঝো তাহলে কৌণিক গতি কঠিন কিছুই না। বলো, কঠিন কিছু? যেমন আমি তোমাকে সূত্র শিখাইছি, এফ ইকুয়াল টু যদি এম এ হয়, গত ক্লাসে কি দেখাইছি? এফ এর জায়গা দখল করবে টর্ক, এম এর জায়গা দখল করবে আই জড়তার ভ্রামক, আর এর জায়গা যেখানে ত্বরণ এ ছিল সেখানে কৌণিক ত্বরণ আলফা। কি কথা বুঝছো? তো আজকে আমরা কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের যে সূত্রগুলা সেগুলা কিভাবে প্রযোজ্য হয় সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা একটু দেখব। ওকে, তো আমি একটু প্রথম সূত্রটা একটু বলি। প্রথম সূত্রটার রৈখিক ফরম্যাটটা আমরা দেখছিলাম যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রৈখিক পথে চলতে থাকে। তাহলে এখানে কৌণিক গতিতে সূত্রটা কেমন হবে জানো? আগে ছিল স্থির, এখানে হবে অঘূর্ণনশীল। আগে ছিল সমবেগে গতিশীল, এখানে হবে সমকৌণিক বেগে গতিশীল। আগে কথা ছিল কি, বাহ্যিক বল প্রযুক্ত না করলে, বাহ্যিক বলের জায়গা হবে টর্ক, বাহ্যিক টর্ক প্রযুক্ত না করলে। তাহলে এবার আমি একসাথে বলি, বাহ্যিক টর্ক প্রযুক্ত না করলে অঘূর্ণনশীল বস্তু আজীবন অঘূর্ণনশীল এবং ঘূর্ণনশীল বস্তু আজীবন সমকৌণিক বেগ নিয়ে একই দিকে ঘুরতে থাকবে। বাহ্যিক বল প্রযুক্ত না করলে এখানে হবে বাহ্যিক টর্ক প্রযুক্ত না করলে। আগে ছিল স্থির বস্তু, এখানে হবে অঘূর্ণনশীল বস্তু, চিরকাল অঘূর্ণনশীল থাকবে। আগে ছিল গতিশীল বস্তু, সমবেগে সরল রৈখিক পথে চলতে থাকবে, এখানে হবে ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগ নিয়ে একই দিকে ঘুরতে থাকবে। এই তো, বলো কঠিন কিছু? তো নিজেই লিখতে পারবা, নিজেই তুমি লিখতে পারবা। তো চলো আমরা সুন্দর করে হেডিংটা লিখি। নিউটনের গতির সূত্রগুলোর কৌণিক রূপ। প্রথম সূত্র। তাহলে আমি আগে একটু চিত্র দিয়ে বুঝাই, তারপরে প্রথম সূত্রটা বাংলায় লিখে দিচ্ছি। ধরো একটা চাকতি, এই চাকতিটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। এখন এই যে চাকতিটা, এই চাকতিটা ঘুরছে না, থেমে আছে, ঘুরছে না, থেমে আছে, অঘূর্ণনশীল। বলো তো এই চাকতিটাকে ঘুরাইতে গেলে, অঘূর্ণনশীল থেকে ঘূর্ণনশীল করতে গেলে কি প্রযুক্ত করতে হবে? বল প্রযুক্ত করতে হবে।
না। টর্ক প্রযুক্ত করতে হবে, এই তো গুড, এই তো তোমরা পেরে গেছো, টর্ক প্রযুক্ত করতে হবে। তাহলে আমি ধরো কোনো টর্ক দিই নাই, তাহলে এটা অঘূর্ণনশীল আছে, আজীবনী অঘূর্ণনশীল থাকবে। তাহলে এটা অঘূর্ণনশীল আছে, এটা আজীবন অঘূর্ণনশীল থাকবে যদি বাহ্যিক টর্ক প্রযুক্ত না করা হয়। অর্থাৎ টর্ক প্রযুক্ত না করলে তার মানে কি, সামেশন অফ টর্ক এটা যদি 0 হয় মানে টর্ক প্রযুক্ত করিনি, তাহলে আজীবন অঘূর্ণনশীল থাকবে, অঘূর্ণনশীল থাকবে। তাহলে কি কৌণিক ত্বরণ হবে? না, কৌণিক ত্বরণ আলফা 0। এবার যদি বস্তু ঘুরতে থাকে, ধরো এই যে চাকতিটা ঘুরছে, এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ, চাকতিটা ঘুরছে কিভাবে ঘুরছে? ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে এভাবে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। অঘূর্ণনশীল হলে চিরজীবন অঘূর্ণনশীল থাকবে। এবার ঘুরছে, আমি কোনোভাবে বাহ্যিকভাবে টর্ক প্রযুক্ত করি নাই, আমি এটাকে থামানোরও চেষ্টা করি নাই, কৌণিক গতিটা বাড়ানোরও চেষ্টা করিনি, কোনোভাবে কোনো ধরনের বাহ্যিক টর্ক প্রযুক্ত করা হয় নাই। তাহলে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাহলে বাহ্যিক টর্ক যদি প্রযুক্ত না করি, তাহলে আজীবন সমকৌণিক বেগ নিয়ে, আজীবন সমকৌণিক বেগ ওমেগা নিয়ে একই দিকে ঘুরতে থাকবে, একই দিকে ঘূর্ণনশীল থাকবে, একই দিকে ঘূর্ণনশীল থাকবে। বুঝতে পারছো? তাহলে একটু বাংলা বিবৃতি লিখবো নাকি নিজে লিখতে পারবা? বলো। বাহ্যিক টর্ক প্রযুক্ত না করলে অঘূর্ণনশীল বস্তু আজীবন অঘূর্ণনশীল থাকবে, আজীবন অঘূর্ণনশীলই থাকবে। এবং ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগে একই দিকে ঘূর্ণনশীল থাকবে বা ঘুরতে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। ওকে, আচ্ছা, প্রথম সূত্র থেকে আমরা জানতে পারলাম বাহ্যিক টর্ক প্রযুক্ত না করলে কি হয়। দ্বিতীয় সূত্র থেকে জানতে পারবো বাহ্যিক টর্ক প্রযুক্ত করলে কি হয়। রৈখিক গতির ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রে কি দেখছিলাম? বাহ্যিক বল প্রযুক্ত করলে ভরবেগের পরিবর্তন হয় এবং ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক ছিল। ওকে, তো এখানে কি হবে? বাহ্যিক টর্ক প্রযুক্ত করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। আমরা কৌণিক ভরবেগ এটা আমরা গত ক্লাসে পড়ছি। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনে আমরা এখন বুঝি। তাহলে টর্ক প্রযুক্ত করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে, আর এই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। যত বেশি টর্ক প্রযুক্ত করা হবে কৌণিক ভরবেগের পরিবর্তনের রেটটাও তত বেশি হবে। বোঝা গেছে? তাহলে লিখে ফেলি এবার দ্বিতীয় সূত্র। আমরা যেমন দ্বিতীয় সূত্র থেকে রৈখিক গতির ক্ষেত্রে F = ma পাইছিলাম, এখানে দ্বিতীয় সূত্র থেকে পাবো টর্ক = I আলফা, এবং গত ক্লাসে এটা আমরা প্রমাণও করে ফেলছিলাম, আজকেও আমরা আরেকবার প্রমাণ করতে পারবো। তাহলে আসো এবার দ্বিতীয় সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র আমাদের বলবে বাহ্যিক টর্ক প্রযুক্ত করলে কি হয় আসলে। বাহ্যিক টর্ক প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর টর্ক প্রযুক্ত হলো, টর্ক প্রযুক্ত হলে তার কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। ধরো এই হচ্ছে চাকতিটা, এই চাকতিটা ঘুরছে, ধরো ওমেগা 1 বেগ নিয়ে ঘুরছে, বা ধরো ওমেগা ইনিশিয়াল কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তাহলে ওমেগা ইনিশিয়াল কৌণিক বেগ নিয়ে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক ছিল I, এর জড়তার ভ্রামক হচ্ছে I। তাহলে কৌণিক ভরবেগ L,
এল ইনিশিয়াল, এটা ইকুয়াল টু আই ওমেগা ইনিশিয়াল। এবার তুমি কি করলা, বাহ্যিক টর্ক প্রযুক্ত করলা। ধরো এভাবে ধাক্কা দিয়ে এভাবে এফ বল প্রয়োগ করলা, এফ বল প্রয়োগের কারণে একটা টর্ক প্রযুক্ত হলো, একটা টর্ক প্রযুক্ত হলো। তাহলে প্রযুক্ত টর্ক হচ্ছে টাউ। এবার টর্ক প্রযুক্ত করলে কি হবে, ধরো একটা চাকতি ঘুরতেছিল, এই যে একটা চাকতি এভাবে ঘুরতেছিল, এভাবে সমকৌণিক বেগ নিয়ে ধরো ঘুরতেছিল, আমি কি করলাম, এভাবে আরো ধাক্কা দিলাম, এভাবে আরো ধাক্কা দিলাম। তাহলে এভাবে যদি এরকম ধাক্কা দিতে থাকি, মানে টর্ক প্রযুক্ত করতে থাকি এভাবে, তাহলে ঘূর্ণন স্পিডটা আরো বাড়তে থাকবে না? তাহলে ঘূর্ণন স্পিডটা বাড়বে। তাহলে বাড়তে বাড়তে ধরো টি সময় পরে কৌণিক বেগটা বেড়ে গিয়ে দাঁড়ালো হচ্ছে ওমেগা ফাইনাল। জড়তার ভ্রামক কত ছিল, আই। তাহলে কৌণিক ভরবেগ এল, এল ফাইনাল কি হবে, এল ফাইনাল হবে আই ওমেগা ফাইনাল। তাহলে কৌণিক ভরবেগ চেঞ্জ হয়ে গেল, কৌণিক ভরবেগ বাড়লো। যদি ধরো যে আমি যদি এভাবে ধরো ঘুরতেছিল, যেদিকে ঘুরছে ওই দিকে যদি এরকম ধাক্কা দিতে থাকি, তাহলে কৌণিক ভরবেগটা বাড়বে, কৌণিক বেগ বাড়বে। আর মনে করো এভাবে ঘুরছে, আমি যদি উল্টা দিকে ধাক্কা দিতে থাকি, এই যে এইদিকে ঘুরছে, এভাবে ঘুরছে, আমি যদি এভাবে ধাক্কা দিতে থাকি আস্তে আস্তে থেমে যাবে, তাহলে তখন কৌণিক বেগটা কমতে থাকবে। তাহলে গতি যেদিকে ঘুরছে সেই দিকে যদি টর্ক প্রযুক্ত করি, কৌণিক বেগ বাড়তে থাকবে। যেদিকে ঘুরছে তার বিপরীত দিক থেকে যদি টর্ক প্রযুক্ত করি, তাহলে কৌণিক বেগটা কমতে থাকবে। ভাই একটা গাড়ি সরল রৈখিক পথে চলছে, তুমি যদি ব্রেক প্রয়োগ করো, বাধাদানকারী বল দাও, তাহলে বেগটা কমবে না? আর যদি যেদিকে চলছে ওই দিকে যদি ত্বরণ সৃষ্টিকারী বল দাও, মানে এক্সেলারেটর চাপ দাও, ব্রেক না চাপ দিয়ে এক্সেলারেটর চাপ দাও, তাহলে কি বেগটা বাড়বে না? তো ওটাই তো। তাহলে আগে আগে আমরা দেখছিলাম আদি বেগ ইউ, শেষ বেগ হয় ভি। ভরবেগের চেঞ্জ হয়, ভরবেগের পরিবর্তন হয়। এখানে ভরবেগের পরিবর্তন, কিন্তু এখানে কোন ভরবেগ? টর্ক প্রযুক্ত করলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। বোঝা গেছে? কত সহজ জিনিস না? তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত হলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয়, কৌণিক ভরবেগের পরিবর্তন হয়, কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। কৌণিক ভরবেগের পরিবর্তন হয়েছে কতটুকু দেখি, এখানে হিসাবটা দেখি। কৌণিক ভরবেগ ডেল এল, তাহলে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, তাহলে আই ওমেগা ফাইনাল মাইনাস আই ওমেগা ইনিশিয়াল। তো ভাই আই কমন নিলে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল। ওকে, এবার এই যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এই যে টর্ক প্রযুক্ত করছি না, এর মানের সমানুপাতিক। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ডেল এল বাই ডেল টি। এই যে কৌণিক ভরবেগের পরিবর্তনটা হয়েছে, এটা থেকে যে এটাতে আসছে কত সময়, ডেল টি সময়, ধরো ডেল টি হচ্ছে টি, তাহলে ডেল এল বাই ডেল টি এটা প্রযুক্ত টর্কের মানের সমানুপাতিক। তাহলে ডেল এল ডিভাইডেড বাই ডেল টি, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান চিহ্ন, ধ্রুবক নিলাম কে। ওই যে বলের একক নিউটনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কে এর মান 1 ধরতাম, এখানেও কে এর মান 1 ধরবো। ঠিক আছে, এখানেও কে এর মান 1 ধরবো। তাহলে কে এর মান 1 ধরলে ডেল এল, এই যে ডেল এল মানে আই ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই ডেল টি। তো ডেল টি মানে টি বসাই দিই একবারে, ডেল টি মানে টি, এটা ইকুয়াল টু কে এর মান 1 ধরলে টাউ। তাহলে অতএব টাউ ইকুয়াল টু, দেখো টাউ ইকুয়াল টু, এটা আই না, এই বলো এটা কি চেনা চেনা লাগে, ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল, ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই টি। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি মানে এ, তাহলে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই টি মানে কি আলফা। তাহলে এটা কি কৌণিক ত্বরণ আলফা, এটা কৌণিক ত্বরণ আলফা। তাহলে টর্ক ইকুয়াল টু এই দেখো আই আলফা, দেখছো, এফ ইকুয়াল টু এম এ, টর্ক ইকুয়াল টু আই আলফা। বোঝা গেছে? আমরা যদি বিবৃতিতে লিখে আবার একটু হিসাব নিকাশ দেখি, যদি সমকৌণিক ত্বরণ হয় তাহলে এটা লেখা যায়, এই যে সমকৌণিক ত্বরণ হলে। কিন্তু যদি সমকৌণিক ত্বরণ না হয়, সমকৌণিক ত্বরণ না হয়, তখন কিন্তু আমরা এটা লিখতে পারি না। সমকৌণিক ত্বরণ না হলে একমাত্র ভরসা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ক্যালকুলাসই একমাত্র ভরসা। মনে পড়ে? সবই কিন্তু পড়ানো হয়েছে, আমরা একই জিনিস পড়তেছি আজকে, আগে যা পড়ছি তাই রিপিটটা করতেছি, বুঝছো? তো ধরো সমকৌণিক বেগ, ঠিক আছে, সরি সমকৌণিক বেগ বলতেছি, সমকৌণিক ত্বরণ, সরি আমি সমকৌণিক বেগ বলে ফেলছি, সমকৌণিক ত্বরণ। তাহলে এই যে আলফাটা কনস্ট্যান্ট, আলফা কনস্ট্যান্ট হলে ঠিক আছে লেখা যায়। এবার আলফা যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে আমি একটু প্রথমে আগে বিবৃতিটা লিখে নিই।
বাহ্যিক টর্ক প্রযুক্ত হলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয়, আর এই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। প্রযুক্ত টর্কের মানের সমানুপাতিক, এবং টর্ক যেদিকে ক্রিয়া করে, কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। ওকে, বাহ্যিক বলের জায়গায় টর্ক, রৈখিক ভরবেগের জায়গায় কৌণিক ভরবেগ। তাহলে আসো এইবার আমি যদি ক্যালকুলাস মেথডে নিই, ধরো আলফা, এই যে আলফা কনস্ট্যান্ট না, সমকৌণিক ত্বরণ না, তাহলে কি হবে? সূত্র ভাই সবসময় একই রকম হবে। কি বলছে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, তাহলে কৌণিক ভরবেগ এল, তাহলে এবার আমরা এভাবে লিখব ডিএল ডিটি, ডিফারেন্সিয়েশন মেথডে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। তাহলে ডি ডিটি অফ, দেখো ডি ডিটি অফ এল, এল মানে এল ইকুয়াল টু আই ওমেগা, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে কে ইন্টু টাউ, কে ধ্রুবক 1, কে যদি 1 হয়, কে যদি ধ্রুবক 1 হয়, তাহলে টাউ এই পার্টটাকে আগে লিখি, টাউ ইকুয়াল টু ডি ডিটি অফ আই ওমেগা, আই বাইরে নিলাম, জড়তার ভ্রামক তো চেঞ্জ হয় না, একটা বস্তু ঘুরছে, ধরো এই চাকতিটা ঘুরছে, এর জড়তার ভ্রামকটা তো কনস্ট্যান্ট আছে, তাহলে আইটা বাইরে আসলো, তাহলে ভিতরে থাকবে ডি ওমেগা ডিটি। ডি ওমেগা ডিটি চেনো? ডি ওমেগা ডিটি কি? আলফা, আলফা কৌণিক বেগের পরিবর্তনের হার, কৌণিক ত্বরণ আলফা। এই সূত্র তো সবসময় খাটবে, এটা তো সবসময়, এই আলফার সমকৌণিক ত্বরণ হোক আর অসমকৌণিক ত্বরণ হোক, সব সময় এই সূত্রটা খাটবে। তাহলে অতএব টাউ ইকুয়াল টু আই আলফা, এই হচ্ছে আমাদের সূত্র। এফ ইকুয়াল টু ছিল এম এ, এফ এর জায়গায় টাউ, এম এর জায়গায় আই, এ এর জায়গায় আলফা, এই হচ্ছে আমাদের সূত্র। বুঝতে পারছো? গুড, ভেরি গুড। এবার বাকি থাকলো তৃতীয় সূত্র। তো তৃতীয় সূত্রটা কি হবে? ছিল প্রত্যেক ক্রিয়া বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তাহলে এবার কি হবে? প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। ঠিক আছে, এই প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। তাহলে এই ব্যাপারটা কেমন? ধরো একটা চাকতি, এই যে একটা চাকতি ঘুরবে, এই যে চাকতি, এই চাকতিটা ঘুরবে, তাহলে এই যে সংস্পর্শ তলে ধরো আমি এইভাবে ধাক্কা দিচ্ছি, চাকতিটা ধরো স্থির আছে, তাহলে আমি এইভাবে ধাক্কা দিচ্ছি। তাহলে এইভাবে যদি ধাক্কা দিই, এই বরাবর যদি বল প্রয়োগ করি, এই বরাবর আমি বল প্রয়োগ করলাম, এটা আমার প্রযুক্ত বল, আমি এ বরাবর বল প্রয়োগ করলাম। তাহলে ভালো করে বোঝো, বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যদি এভাবে ধাক্কা দিই, এই যে আমি চাকতির উপর বল প্রয়োগ করলাম, তাহলে চাকতি এ আমার উপর বল প্রয়োগ করবে বিপরীত দিকে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে এই যে এই বলের কারণে, এটা আমার দেওয়া বল, আমি প্রযুক্ত করলাম চাকতিটার উপর, ফলে আমার দেওয়া বলের কারণে টর্ক, এই যে এটা আর,
এটা আর। তাহলে আমার দেওয়া বলের কারণে যে আর, এটা এফ, তাহলে এর জন্য একটা টর্ক আর ক্রস এফ। তাহলে আর ক্রস এফ উপরের দিকে টর্ক। তাহলে টর্ক এটা মনে করো টাউ ওয়ান, ঠিক আছে। এই টাউ ওয়ানটা হচ্ছে এই যে চাকতিটা যেভাবে ঘুরছে, এটা এই চাকতির উপর প্রযুক্ত। দেখো ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। তাহলে আমি চাকতির উপর প্রয়োগ করছি, আমি চাকতির উপর টর্ক প্রযুক্ত করছি টাউ ওয়ান, তাহলে চাকতি আমার উপর, আমার হাতের উপর যে টর্কটা প্রযুক্ত করবে সেটা হচ্ছে টাউ টু। কারণ কি, চাকতি যে বলটা দিচ্ছে এই বলটা আমি চাকতির উপর দিছি, তাহলে চাকতি কিন্তু বিপরীত দিকে বল দিছে, এটা কিন্তু চাকতি কর্তৃক আমার উপর প্রযুক্ত, আমার হাতের উপর প্রযুক্ত এইটা। তাহলে এই বলের কারণে যে টর্কটা হবে, দেখো তখন এটা আর আর এটা এফ, তাহলে আর ক্রস এফ, এই যে ডান হাত, এই যে ডান হাত, আর ক্রস এফ, আর ক্রস এফ, সেই টর্কটা কোন দিকে, নিচের দিকে, সেই টর্কটা নিচের দিকে। এটা কিন্তু চাকতির উপর না, এটা কিন্তু আমার হাতের উপর প্রযুক্ত টর্ক আর কি, আমার উপর প্রযুক্ত। তাহলে এর প্রতিক্রিয়া, এটা এর প্রতিক্রিয়া, ক্রিয়া টর্ক প্রতিক্রিয়া টর্ক, ক্রিয়া টর্ক প্রতিক্রিয়া টর্ক, বোঝা গেছে। তাহলে টাউ ওয়ান টাউ টু, টাউ ওয়ান এবং টাউ টু, এরা উপরে যদি আমি ভেক্টর সাইন দিয়ে লিখি, এরা পরস্পর সমান কিন্তু বিপরীত দিকে। আর যদি শুধু মানের কথা লিখি, ওকে, তাহলে শুধু মান লিখলে এটা লেখা যাবে, এটা হচ্ছে মান সমান, হ্যাঁ এটা তো লেখা যাবে, ক্রিয়া প্রতিক্রিয়া মান সমান, এটা তো লেখা যাবে। আর পুরো ভেক্টর ফরম্যাটে লিখলে এটা লিখতে হবে, বোঝা গেছে, ক্লিয়ার। এই দুটো টর্কের কি লব্ধি করবা? না, এই দুটো টর্কের কিন্তু লব্ধি হবে না। কেন লব্ধি হবে না? কারণ দুটো টর্ক একই বস্তুর উপর প্রযুক্ত না। আমি টর্ক প্রযুক্ত করছি চাকতিটার উপর, চাকতি টর্ক প্রযুক্ত করছে আমার উপর, তাহলে ভিন্ন ভিন্ন ক্রিয়াবিন্দু, তাহলে কিন্তু লব্ধি হয় না। এই কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার কখনো লব্ধি হয় না, ঠিক আছে। ক্রিয়া প্রতিক্রিয়া কখনো লব্ধি সৃষ্টি করে না, ক্লিয়ার, ওকে। এবার আসো আমরা এই যে দ্বিতীয় সূত্রে টর্ক ইকুয়াল টু আই আলফা দেখলাম না, তো নিউটনের এই যে দ্বিতীয় সূত্র, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক বা সমান চিহ্ন উঠাই দিয়ে, মানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধ্রুবককে ইকুয়াল টু 1 নিয়ে, তাহলে টর্ক এবং টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। তাহলে ভেক্টর ফরম্যাটে এটা লেখা যায়। এটা আরেকটা ভাবে প্রমাণ করা যায়, এটা তো নিউটন বলছে, নিউটনের সূত্র, কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারি কিভাবে, আসো তো দেখি। প্রমাণ, টর্ক ইকুয়াল টু ডি ডিটি অফ এল, তাহলে এর উপর ভেক্টর সাইন, এর উপরও ভেক্টর সাইন, তাহলে এটার প্রমাণ, প্রুফ, এটার প্রমাণ চাই। আচ্ছা তুমি বলো যে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু কি ছিল? গত ক্লাসে আমরা দেখছি আর ক্রস পি না, আর পি ইকুয়াল টু কি, এম ভি, এটা পি এম ভি। ধরো কোনো একটা বস্তু এরকম একটা বৃত্তপথে ঘুরছে, কোনো একটা বস্তু এভাবে বৃত্তপথে ঘুরছে, একটা বিন্দু ভরের বস্তু ধরো বৃত্তপথে ঘুরছে, এই বরাবর তার বেগ ভি, এই বরাবর বেগ ভি, তাহলে এই বরাবর স্পর্শক বরাবর রৈখিক ভরবেগ, স্পর্শক বরাবর রৈখিক ভরবেগ পি, পি ইকুয়াল টু এম ভি, পি ইকুয়াল টু এম ভি। আর এটা হচ্ছে আর, ব্যাসার্ধ ভেক্টর আর, আর ভেক্টর এই যে মধ্যবর্তী কোণ থিটা কিন্তু। তাহলে আসো এই বস্তুর কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি, তাহলে আমরা এই যে এখান থেকে ডি ডিটি অফ এল দেখি তো, ডি ডিটি অফ আর ক্রস পি, তুমি ডিফারেন্সিয়েশনের চেইন রুল পড়ে ফেলছো না, ইউভি মেথড, ইউভি মেথড দেখো, ডিফারেন্সিয়েশন ধরো ডিডিএক্স, ডিডিএক্স ধরো ইউ ক্রস ভি, এটার সূত্র কি জানো? এটার সূত্রটা হচ্ছে খুবই সহজ, ইউকে রেখে ভি কে, ডি ডি এক্স অফ ভি, তারপরে ভি কে রেখে ইউকে, তাহলে ডি ডি ইউ অফ এক্স।
খুব সহজ জিনিস, ইউ ক্রস ভি। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ম। ইউকে রেখে ভিকে, ভিকে রেখে ইউকে, ইউকে রেখে ভিকে, ভিকে রেখে ইউকে, ডিফারেন্সিয়েশন। কোথায় ভাই এগুলো কই পাবো? এগুলো ম্যাথে পাবা, ম্যাথে পাবা, বুঝছো? এগুলা ম্যাথে পাওয়া যাবে। ওকে, তাহলে সেম জিনিসটা এখানে একটু অ্যাপ্লাই করো তো, অ্যাপ্লাই করো। ডি ডিটি অফ আর ক্রস পি, আর কে রেখে ডি ডিটি অফ পি প্লাস পি কে রেখে ডি ডিটি অফ আর, বুঝলা? এবার দেখো ডি, এই যে পি আছে না, পি ইকুয়াল টু তো এম ভি, তাহলে আর ক্রস ডি ডিটি, পি এর জায়গায় লেখা যায় এম ভি, এম ভি, আর প্লাস পি ডি আর, দেখো ডি আর ডিটি, এই যে ব্যাসার্ধ ভেক্টরের পরিবর্তনের হার, তাহলে এটা তো বেগ ভি, এটাকে বেগ ভি লেখা যায়। এই যে ব্যাসার্ধ ভেক্টর আর মানে সরণ ভেক্টর, তার পরিবর্তনের হার তো বেগ ভেক্টর, তো এটাকে লেখা যায় বেগ ভি। ওকে, তাহলে লিখলাম, এটাকে লিখলাম বেগ ভি, এটাকে লিখলাম বেগ ভি। ওকে, এবার আর ক্রস এমটা ধ্রুবক, বাইরে চলে আসবে, এম ধ্রুবক বাইরে চলে আসলো, তাহলে ডি ভি ডিটি, এম তো ধ্রুবক, ভর বাইরে চলে আসলো, তাহলে ডিভি বাই ডিটি। এবার প্লাস পি, পি ইকুয়াল টু এম ভি ক্রস ভি, অর্থাৎ ভি ক্রস ভি। বলো তো ভি ক্রস ভি কত? পি ইকুয়াল টু এম ভি লিখছি, ভি ক্রস ভি, ভি ক্রস ভি জিরো, ক্রস গুণফল, ভি ক্রস ভি কেমন জিরো? ভি এর মান, ভি এর মান, ভি আর ভি এর মধ্যবর্তী কোণ সাইন, সাইন জিরো, একক ভেক্টর ইটা, সাইন জিরো জিরো, তাহলে এই পার্টটা জিরো, পুরো এই পার্টটা জিরো বাদ, তাহলে এই পার্টটা জিরো বাদ হয়ে গেল। এবার এটা এম, এই এটা এম, আর ডিভি ডিটি হচ্ছে এটা এম ভি। একটা কাজ করা যাইতো, এত এম ভি ভাঙা লাগতো না, এটা এটা এত ভাঙার দরকার ছিল না। দেখো হ্যাঁ, এভাবে ভেঙেও হবে, এটা মানেই তো ত্বরণ এ, আর এম এ মানে তো এফ, ঠিক আছে? তো এটা না ভেঙে তো আমরা এভাবেও লিখতে পারতাম, এই যে ডিপি ডিটি। তো রৈখিক গতিতে আমরা কি পড়ছিলাম, যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার মানে তো প্রযুক্ত বল এফ। রৈখিক গতির এই যে দ্বিতীয় সূত্র, ডিপি ডিটি মানে এফ। রৈখিক ভরবেগের পরিবর্তনের হারই তো প্রযুক্ত বল, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রযুক্ত বল এফ। ওকে, এটা প্রযুক্ত বল এফ, তাহলে এইটা হয়ে গেল জিরো, এই পার্টটা বাদ, এই পার্টটা হয়ে গেল জিরো, তাহলে পড়ে থাকলো এইটুকু, পড়ে থাকলো কি আর ক্রস এফ। এবার আর ক্রস এফ মানে গত ক্লাসে শিখছো, আর ক্রস এফ মানে কি টর্ক, হয়ে গেছে। তাহলে টর্ক ইকুয়াল টু ডিএল বাই ডিটি, তাহলে অতএব টর্ক এটা ইকুয়াল টু ডিএল বাই ডিটি। এই যে দেখো তো প্রমাণ হয়ে গেছে না কিনা, দেখো প্রমাণ হয়ে গেছে কিনা, বোঝা গেছে? গুড, ভেরি গুড। এখন আসো, আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা পড়ছিলাম না, অনেকগুলো ম্যাথও করছিলাম, মনে পড়ে? রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা। এখন আমরা দেখব হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা আমরা পড়ছিলাম, আমরা এবার দেখব কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। দেখো তোমার আগে আমি রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারটা আরেকবার একটু মনে করাই। রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা, যদি কোনো বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল কাজ না করে, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল ক্রিয়া করবে না, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে, ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তার মানে একটু প্রমাণ করি তো, ব্যাপারটা বুঝি তো। অনেকভাবে প্রমাণ করা যায়, আমি দুইভাবে প্রমাণ করে দিয়েছিলাম।
ঠিক আছে, দুইভাবে প্রমাণ করে দিয়েছিলাম, একটা 9-10 মেথডে আর একটা হচ্ছে ক্যালকুলাস মেথডে, দুইভাবে প্রমাণ করে দিয়েছিলাম, তোমার খাতায় আছে। তারপর একটু মনে করাই। দেখো আমরা একটু আগে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল, তাহলে এফ এটা ভরবেগের পরিবর্তনের হার, এই যে ডিপি ডিটি। দেখো ভরবেগের পরিবর্তন কিন্তু বলের ঘাত, যে ইকুয়াল টু ডেল পি বা ডিপি, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার কিন্তু প্রযুক্ত বল। এটা হচ্ছে নিউটনের গতির সূত্র। এবার ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল যদি কাজ না করে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, না হলে মানে F0 হলে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে মানে F0 হলে, F0 এই যে এফটা 0 হলে, তাহলে এফটা 0 বসাই, 0 ডিপি ডিটি, ভাই সহজ হিসাব 0, অর্থাৎ পি এর ডিফারেন্সিয়েশন 0। কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করে যদি 0 পাওয়া যায় তাহলে সে কি? সে তো ধ্রুবক। কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করে 0 পাওয়া গেছে, তার মানে সে কি? সে তো ধ্রুবক। তাহলে পিটা কেমন? পিটা কনস্ট্যান্ট, পিটা ধ্রুবক, বোঝা গেছে? অথবা এটা যদি 0 হয়, দেখো তো ডিপি ইকুয়াল টু কি? 0 না? ডিপি বা ডেল পি 0 না? ডিপি 0 বা ডেল পি 0, আর ডেল পি মানে কি? পি ইনিশিয়াল পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল পরিবর্তন, এটা সমান সমান 0। তাহলে অতএব পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল, মনে টনে পড়ে এগুলা? পি ইনিশিয়াল পি ফাইনাল। তাহলে সংঘর্ষের ধাক্কাধাক্কির আগে ভরবেগের সমষ্টি আর পরে ভরবেগের সমষ্টি সমান সমান থাকবে। এবার সিস্টেমে একটা ভর থাকতে পারে, একাধিক ভরও থাকতে পারে। তো একটা ভর যদি থাকে তাহলে এই যে m1 u1, ঠিক আছে, সরি একাধিক ভর যদি থাকে m1 u1 m2 u2, এই যে ভর বেগের সমষ্টি সামেশন, এটা ইকুয়াল টু হবে শেষ ভর বেগের সমষ্টি, অর্থাৎ m1 v1 m2 v2 এরকম হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে সামেশন অফ m ইনিশিয়াল v ইনিশিয়াল ইকুয়াল টু সামেশন অফ m ফাইনাল v ফাইনাল, বোঝা গেছে? এই তো সেম ব্যাপারটা কৌণিকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমি তোমার ওই যে একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি। ধরো একটা ট্রাক, দেখো একটা ট্রাক, চিন্তা করো একটা ট্রাক সরল রৈখিক পথে, ধরো ঘর্ষণহীন তলে সরল রৈখিক পথে ট্রাকটা চলতেছে, ঠিক আছে? ধরো ট্রাকের ভর হচ্ছে 80 কেজি, ট্রাকটা চলতেছে, ঠিক আছে? কত বেগে চলতেছে? ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এবার এই ট্রাকের উপর যদি উপর থেকে ধরো এই যে এভাবে চলতেছে, উপর থেকে ধরো 20 কেজি ভরের একজন লোককে জাস্ট কোনো মতে ফেলে দেওয়া হইলো, জাস্ট এর উপর চাপাই দেওয়া হয়েছে, চলতেছে, এটা চলতেছিল, চলতে চলতে এটাকে চাপাই দেওয়া হয়েছে। তাহলে চাপাই দিলে এবার কি হবে? অথবা ধরো আচ্ছা না, এটাই ধরো চাপাই দেওয়া হয়েছে, তাহলে এটা কত? ধরো 20 কেজি ভরটাকে জাস্ট এর উপর রাখা হয়েছে। তাহলে এটা দেখো তো ভারী হয়ে গেছে না? এটা কি ভারী হয়ে গেছে না? তাহলে ভারী হয়ে গেলে বেগটা কমে যাবে না? অর্থাৎ দেখো ভর বেগটা হবে সংরক্ষণশীল। তাহলে আদিতে ভর ছিল 80 আর বেগ ছিল 10। আদিতে এর ভর ছিল 20, এর কোনো বেগ ছিল না, ধরো বেগ ছিল 0, ধরো বেগটা ছিল 0 আদিতে, ঠিক আছে? ধরো ওকে ধরে এখানে রেখে দেওয়া ছিল, এরকম গাছে ধরো ঝুলাই দেওয়া ছিল, গাড়িটা যাচ্ছে, টুপ করে ওকে জাস্ট রেখে দেওয়া হয়েছে। অনেকে বলতে ভাই যখন লাফ দিয়ে পড়ছে, মানে টুপ করে যখন ফেলা হয়েছে তখন একটা বেগ ছিল না? ধরো সেই বেগটা অতি নগণ্য, নাই বললেই চলে। এবার যখন দুইটা মিলে গেল, একটা মিলিত বস্তু হলো না? তাহলে মিলিত বস্তু হয়ে 20 যোগ 80, এবার মিলিত বেগ কত? এটা আমরা চাই, ভি চাই। দেখো মিলিত বেগটা কম হবে, কেন কম হবে? ভারী হয়ে গেছে, ওর উপর ভর চাপাই দেওয়া গেছে, ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেলে বেগটা কমে যাবে। তাহলে বেগটা কত হচ্ছে দেখি, বেগটা কত হচ্ছে? 80 গুণ 10, 800 ভাগ 100, 8 হচ্ছে, 8 মিটার পার সেকেন্ড হচ্ছে। এইটা হচ্ছে বেগ। দেখো বেগটা কমে গেছে। অনেক সময় ধরো বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণটা কেমন? মনে করো এই যে ট্রাকটা চলতেছে, এই ট্রাকের উপরে বসা ছিল, বিস্ফোরণ হয়েছে, ট্রাকটা ধরো যে একটা বেগ নিয়ে চলতেছিল, তাহলে এটা হচ্ছে বিস্ফোরণের আগে। আর বিস্ফোরণের পরে বিস্ফোরণটা কেমন? এই যে বিস্ফোরণটা মানে গুলি করা হয়েছে, বা এই ট্রাক থেকে এর ধরো ছুড়ে দেওয়া হয়েছে, একে এভাবে ছুড়ে দেওয়া হয়েছে এদিকে, তাহলে ট্রাকটা তখন কত বেগ হবে? তাহলে এই যে গুলি বন্দুকের ক্ষেত্র, আমি যদি গুলি বন্দুক দেখাই, যে একটা বন্দুকের মাঝে
বন্দুকের মাঝে এই যে গুলিটা রাখা ছিল, এটা হচ্ছে গুলি করার আগে। তারপরে গুলি করার পরে কি হবে? গুলি করার পরে এই যে গুলিটা এভাবে ছুটে চলে গেছে, গুলিটা এভাবে ছুটে সামনে চলে গেছে, গুলিটা এভাবে ছুটে সামনে গেছে, তাহলে বন্দুক পশ্চাৎ বেগ নিয়ে পিছনের দিকে যাবে। এই যে ভরবেগের সংরক্ষণশীলতার অনেক উদাহরণ। সংঘর্ষ বা ধাক্কাধাক্কির আগে ভরবেগের সমষ্টি, পরে ভরবেগের সমষ্টি সমান সমান থাকবে। ঠিক আছে, আগে ভরবেগের সমষ্টি আর পরে ভরবেগের সমষ্টি সমান সমান থাকবে। দাদা আরেকবার রিপিট করেন, এগুলো তো পড়াইছি, রিপিট করা কি, এগুলো তো পড়াইছি। ধরো 80 কেজি ভরের একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, এর উপর 10-20 কেজি ভরের একজন লোককে ফেলে দাও, তো লোককে ফেলে দিলে ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেলে কি হবে? বেগটা কমে যাবে। ঠিক আছে, মিলিত বেগ, দুটো গাড়ির সংঘর্ষে মিলিত হয়ে গেল, মিলিত হয়ে কত বেগে কোন দিকে চলবে, আমরা করছি না এই টাইপের ম্যাথ, এ তো এমসিকিউ টাইপ ক্ষেত্র। ওকে ডান। এবার এই ব্যাপারটাই আমরা পড়তে চাই কৌণিক ভরবেগের ক্ষেত্রে। তাহলে কৌণিক ভরবেগের ব্যাপারটা কেমন হবে? কৌণিক ভরবেগে আগে কি ছিল? বাহ্যিক বল প্রযুক্ত না হলে, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে রৈখিক ভরবেগ সংরক্ষণশীল। তাহলে এখানে কি হবে? ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, ক্রিয়া প্রতিক্রিয়া টর্ক ছাড়া বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে কি হবে? কৌণিক ভরবেগটা সংরক্ষণশীল থাকবে। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তাহলে একটু ব্যাপারটা দেখি। টর্কের সূত্র কি? টর্কের সূত্র dl/dt। ওকে, তাহলে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না করলে মানে টর্ক 0, তাহলে dl/dt। তাহলে এবার এল হবে কনস্ট্যান্ট, এই যে এল, এটা হবে কনস্ট্যান্ট, এলটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে dl 0 হবে, dl মানে ডেল এল 0 হবে, ডেল এল মানে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল 0 হবে, তার মানে এল ইনিশিয়াল যা হবে এল ফাইনালও তাই হবে, বা সামেশন অফ এল ইনিশিয়াল সামেশন অফ এল ফাইনাল। ওকে, এবার এল মানে কি? আই ওমেগা, তাহলে আই ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল ইকুয়াল টু আই ফাইনাল ওমেগা ফাইনাল। বোঝা গেছে? এই যে এইটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্র। বুঝলা? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্র। তাহলে ব্যাপারটা একটু ফিল করো এবার। কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। কৌণিক ভরবেগ ধ্রুবক থাকা মানে ধরো একটা চাকতি, এই চাকতিটা ঘুরছে, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত করা হয়নি, তো বাহ্যিক টর্ক প্রযুক্ত না করা হলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। কেমন? ধরো এটা ঘুরছে কোনোভাবে ঘুরতে ধরো চাকতির একটা অংশ ভেঙে পড়ে গেছে, মনে করো চাকতিটা এরকম জয়েন্ট দেওয়া ছিল, এরকম দুইটা অংশ জয়েন্ট দেওয়া ছিল, ধরো বাইরের অংশটা খুলে পড়ে গেছে, অর্থাৎ এখন আছে এতটুকু, তাহলে ঘুরতে খুলে পড়ে গেছে। তাহলে ঘুরে পড়ে গেলে কি হবে? আগে ভেঙে পড়ার আগে I1 ওমেগা 1 ভেঙে পড়ার আগে পরে I2 ওমেগা 2 সমান হবে। তুমি আমাকে বলো তো, ভেঙে পড়ে গেলে ঘুরতে ভেঙে পড়ে গেছে, ঘুরতে ভেঙে পড়ে গেছে, সাইড থেকে কিছু অংশ ভেঙে পড়ে গেছে, জড়তার ভ্রামক কি হবে বলো তো? জড়তার ভ্রামক কমে যাবে না বেড়ে যাবে? বলো, জড়তার ভ্রামক কমে যাবে না বেড়ে যাবে? একজন বলছে জড়তার ভ্রামক বাড়বে, 1/2 mr², আর কমে যাচ্ছে, এম কমে যাচ্ছে, তাহলে জড়তার ভ্রামক কি হবে? একটু বুঝে বলো। চাকতির জড়তার ভ্রামক I ইকুয়াল টু 1/2 mr²। ঘুরতে কিছু অংশ খুলে পড়ে গেছে, তাহলে জড়তার ভ্রামক কি হবে? কমে যাবে। কিছু অংশ খুলে পড়ে গেলে আর কমে গেল না, এম কমে গেল না, তাহলে I কমে যাবে না? তাহলে আইটা কমে যাবে, I1 থেকে I2 কমে যাবে, ধরো কমে গেল,
কমে গেলে এবার বলো তো ঘূর্ণনটা তুমি কেমন দেখবা? ঘূর্ণনটা তুমি কেমন দেখবা বলো তো? ঘূর্ণনটা কি হবে? বেড়ে যাবে, ঘূর্ণনটা বেড়ে যাবে, বুঝছো? ঘূর্ণনটা অনেক সময় দেখবা অনেক কিছু ঘুরতে ঘুরতে কোনোভাবে যদি একটু ভেঙে টেঙে যায়, তাহলে হঠাৎ করে জানো ভন 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 করে ঘোরে। তো ভন ভন করে কেন ঘোরে? এই যে জড়তার ভ্রামক কমে যায়, তাহলে জড়তার ভ্রামক কমে গিয়ে কৌণিক বেগ বেড়ে যেতে হবে, বেড়ে যেতে হবে। কেন? কারণ কৌণিক ভরবেগটাকে সংরক্ষণশীল রাখতে হবে। বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, না বুঝলে কোনো সমস্যা নেই। এরকম উদাহরণও আছে এবং এগুলো আমরা প্র্যাকটিক্যাল করেও দেখাইছি। এখন ম্যাথ করে দেখাবো, আসো লেখো 1 নম্বর ম্যাথ। বলা হচ্ছে একজন নর্তকী হাত প্রসারিত করে, একজন নর্তকী হাত প্রসারিত করে 4 রোটেশন পার সেকেন্ড বা রেভলিউশন পার সেকেন্ড এত বেগে ঘোরে, এত বেগে ঘোরে। হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক, হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক 60% কমে যায়, 60% কমে যায়। এখন সে কত বেগে ঘুরবে? এখন সে কত বেগে ঘুরবে? এখন সে কত বেগে ঘুরবে? একজন নর্তকী সে হাত প্রসারিত করে নাচতেছে। এই যে হাত, বড় হাত প্রসারিত করে এইভাবে, ঠিক আছে, হাত প্রসারিত করে ঘুরছে, হাত প্রসারিত করে এভাবে ঘুরছে। তো যখন হাত প্রসারিত ছিল তখন তার জড়তার ভ্রামক ধরি I1 I। হাত আগে প্রসারিত ছিল এরকম, হাত এবার এরকম গুটায় নিছে। হাত যদি এরকম গুটায় নেয় তাহলে জড়তার ভ্রামক কমবে না বাড়বে? চিন্তা করো তো। 1/2 mr² বা mr² যাই বলো না কেন, আগে আর বেশি, আর গুটায় নিছে, তাহলে জড়তার ভ্রামক কমবে না বাড়বে? জড়তার ভ্রামক কমে যাবে না বেড়ে যাবে? ঠিক আছে, আর কমে আসলো না, I = mr², আর কমে আসলো, তাহলে জড়তার ভ্রামক কি হবে? জড়তার ভ্রামক বাড়বে। দেখি এই বাড়বে কে বলছে? এর নামটা একটু পড়ি তো আমি। MD মোখলাসুর রহমান। এই পাগল একটা, দেখি আর একটা যেন কে বলছিল বেশি, ওই যে এটাই বলছে, একবার বলছে বেশি আর একবার বলছে বাড়বে, মানে দুইবার বলছে ভুল। একবার বলছে বেশি বা সেটাও ভুল, পরে বেশি না বলে বলছে বাড়বে, সেটাও ভুল। আরে পাগল, এত সুন্দর করে বুঝাই দিচ্ছি, আর কমে আসলো, তা জড়তার ভ্রামক I = mr², আর কমে গেছে, তাহলে জড়তার ভ্রামক কি হবে? কমবে, বলে বাড়বে। বলো তো, পাগল না? বলো, এরকম পাগল হওয়া যাবে? এত মনে করো ইচ্ছা করে পাগল হওয়া, এরকম পাগল হয়েও না। এরকম হলে সবাই দেখবা মন্দ কথা বলবে, মন্দ কথা বললে হবে না, ঠিক আছে? তাহলে জড়তার ভ্রামক কমে গেছে, জড়তার ভ্রামক কমে গেলে ঘূর্ণন সংখ্যা ভন 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 করে ঘুরবে, ঘূর্ণন সংখ্যা বেড়ে যাবে। যদি বিশ্বাস না হয় দেখবা আমার ইউটিউব চ্যানেলে বা ওই যে ফেসবুক, মানে বিভিন্ন গ্রুপে দেখবা পোলাপান কি করে, এই যে মিম ভিডিও শেয়ার করে, দেখবা আমার আর রাকিবের একটা ভিডিও আছে, ঠিক আছে, বা আমার একারই একটা ভিডিও আছে। সেটা হচ্ছে ওই যে একটা চেয়ার, যে চেয়ারগুলো ঘোরে, ওর উপর বসে এরকম পানির বোতল হাতে নিয়ে এরকম হাত প্রসারিত করে রাখা হয়েছে, তারপর ঘুরাই দিবে কেউ চেয়ারটা, ঠিক আছে? এবার হাত এরকম গুটাই নিবা, দেখবা ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে, ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে। দেখছো? এই ভিডিওটা দেখবা। তাহলে সেই ম্যাথটাই আমরা করতেছি। তাহলে এখানে যখন ঘূর্ণন সংখ্যা ছিল এটা 4 রেভলিউশন পার সেকেন্ড, এটা আসলে কম্পাঙ্ক দেওয়া আছে, সেকেন্ডে 4 বার, তো এটাকে ওমেগাও বলতে পারো, কোনো আপত্তি নেই। ω1 4 রেভলিউশন পার সেকেন্ড। এবার নর্তকী হাত গুটিয়ে নিছে, এই যে হাত গুটাই নিল, হাত গুটাই নিলে জড়তার ভ্রামক কমে গেল, এবং প্রশ্নে সেটা বলেও দেওয়া আছে, বলছে 60% কমে যায়। একটু বুদ্ধি খাটাইতে হবে, 60% কমে গেলে থাকে কত পার্সেন্ট? I2 থাকে কত পার্সেন্ট? 40%, অর্থাৎ 0.4 I। আর যদি না বুঝো আসো ভেঙে দেখাচ্ছি। ছিল কত I, কমে গেল I এর 60%,
বুঝছো? তারপরে আই মাইনাস আই এর 60%, 0.60 আই, তাহলে হবে 0.40 আই। এটা আমি একবারে লিখে ফেলছিলাম। 60% কমে গেলে থাকে 40%। তাহলে এবার তার কৌণিক বেগ ওমেগা টুটা কত হবে? একে কেউ ধাক্কা দিছে, কেউ ঠেলা দিছে না, কোনোভাবে কোনো টর্ক প্রযুক্ত হয়েছে না, বাহ্যিক টর্ক প্রযুক্ত হয়নি। তার মানে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল, এল ইনিশিয়াল এল ফাইনাল সমান সমান। ওকে, তাহলে এল ইকুয়াল টু কি আই ওমেগা, আই ওয়ান ওমেগা ওয়ান, আই টু ওমেগা টু। ওকে, আই ওয়ানের মান আই, ওমেগার মান ওই যে 4, আই টু এর মান 0.40 আই, ওমেগা টু এর মান বের করতে চাই, আই আর আই কাটাকাটি করো, তাহলে ওমেগা টু ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 0.40, 4 ডিভাইডেড বাই 0.40, 10 রেভলিউশন পার সেকেন্ড, সেকেন্ডে 10 বার, সেকেন্ডে 10 বার। তুমি যদি কম্পাঙ্ক দিয়ে করো ঘটনা একই হবে। এল ওয়ান এল টু, আই ওয়ান ওমেগা ওয়ান, আই টু ওমেগা টু, আই ওয়ান হচ্ছে আই টু হচ্ছে 0.4 আই। এবার আসো ওমেগা। অনেকে ভাবতে পারে যে ভাই সেকেন্ডে এতবার, এটা তো ওমেগা হলে তো ভাই রেডিয়ান পার সেকেন্ড থাকতো, এটা তো সেকেন্ডে এতবার, এটা তো আসলে কম্পাঙ্ক দেওয়া আছে। ওকে, আমার আপত্তি নাই। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে 2 পাই এফ ওয়ান, 2 পাই এফ টু বাই 2 পাই কাটা আই কাটা, এটা এফ ওয়ান, তাহলে আগে কয়বার ছিল? 4 বার, 0.4 এফ টু, তাহলে এফ টু হবে 10 বার। এভাবেও করতে পারো যে ঠিক আছে 10 বার, তাহলে সেকেন্ডে 10 রেভলিউশন পার সেকেন্ড, এই যে সেকেন্ডে 10 বার। হ্যাঁ, এভাবেও লিখতে পারো, আমার আপত্তি নেই, এটাও হবে, কোনো ব্যাপার না। একই জিনিস। কি মাথায় ঢুকছে? পারা যাবে? কত সহজ জিনিস। ওকে, এবার আসো তো দেখি আরেকটা ম্যাথ করি। 2 নম্বর, কোনো কারণে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, ঠিক আছে? এটা কাল্পনিক ম্যাথ আর কি, মানে মেইন কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি ম্যাথ পারবা। তাহলে ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, তাহলে দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? এই যে এটা হচ্ছে কোশ্চেন। দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিন রাত্রির দৈর্ঘ্য কোন এককে মাপবা? মিটার না সেন্টিমিটার? বলো, মিটার না সেন্টিমিটার? মিটারে এই মিটারেও না সেন্টিমিটারও না, সময় ঘন্টাতে, তাই না? দিন রাত্রি মিলে এখন কয় ঘন্টা? অর্থাৎ পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে আসতে কয় ঘন্টা? 24 ঘন্টা। তো পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে কি হবে? তাহলে 24 ঘন্টা থাকবে না, 24 ঘন্টার কম হবে, তাড়াতাড়ি ঘুরে আসতে পারবে। কেন? ভর অপরিবর্তিত রেখে, আগে ম্যাথটা চিত্র ছাড়া একটু চিন্তা করো, মাথার মধ্যে ভাবো, মাথার মধ্যে সেট করো ম্যাথটা। ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তো ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে আর কমে গেল না? আর কমে গেলে তো জড়তার ভ্রামক কমে যাবে, জড়তার ভ্রামক কমে গেলে তো তাড়াতাড়ি ঘুরবে। তাহলে আগে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, তাহলে এবার একবার ঘুরে আসতে সময় লাগবে 24 ঘন্টার কম, তাহলে দিন রাত তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝা গেছে? কথা বুঝছো? তাহলে দেখি কি হিসাব হয়। এই হচ্ছে পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, তো নিজ অক্ষে একবার ঘুরে আসতে যে সময় লাগে অর্থাৎ পর্যায়কাল, সেটা 24 ঘন্টা আছে। পৃথিবীর ভর ধরো এম আর ব্যাসার্ধ ধরো আর, ভর অপরিবর্তিত রেখে ভর যা আছে তাই থাকলো, শুধু কমে গেছে ব্যাসার্ধ। এই কেউ এটাকে ধাক্কা দিছে, কোনো এলিয়েন এসে ধাক্কা দিছে, কোনো গ্রহাণুর সাথে সংঘর্ষ হয়েছে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। তাহলে যেহেতু এরকম কোনো ঘটনা ঘটেনি, সুতরাং বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হয়নি। তাহলে ব্যাসার্ধ এটা r/2। এবার পর্যায়কাল t2টা তাহলে কত হবে? ভর কিন্তু এমই আছে,
পৃথিবী, পৃথিবী কেমন গোলক রে ভাই? পৃথিবী কেমন গোলক? নিরেট গোলক পৃথিবী। তাহলে পৃথিবী নিরেট গোলক, কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে ঘুরতে ঘুরতে। অনেকে বলতে ভাই আপনি এই ম্যাথগুলোতে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা খাটাবেন, বুঝবেন কিভাবে? কেন বুঝবো না? এই যে ঘুরতে ঘুরতে তার ভরের বা ব্যাসার্ধের কোনো একটা পরিবর্তন হয়েছে, তার মানে জড়তার ভ্রামকের কোনো একটা পরিবর্তন হয়েছে। তাহলে ঘূর্ণন বেগের কি পরিবর্তন হবে সেটা বের করতে হবে। তো বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হয়নি, তাহলে কৌণিক ভরবেগ থাকবে সংরক্ষণশীল। তাহলে আগে কৌণিক ভরবেগ, পরে কৌণিক ভরবেগ সেম থাকবে। তাহলে I1 ω1 I2 ω2। পৃথিবী নিরেট গোলক, জড়তার ভ্রামক হবে 2/5, দেখো 2/5 ভর m r স্কয়ার। এবার I2 2/5 ভর তো সেম m, r স্কয়ার r/2 তার স্কয়ার। ওকে, এবার ω1 ω2 v ইকুয়াল টু ওমেগার, তাই না? ওমেগা ইকুয়াল টু v/r না, ওমেগার ভাই অনেক সূত্র আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। কখন কোন সূত্রটা খাটাবো? ওমেগা ইকুয়াল টু 2πf লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু 2π/t লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু v/r লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু 2πn/t লিখতে পারি। কখন কোনটা? অবস্থা বুঝে ব্যবস্থা। এখন কি অবস্থা চাইছে? দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? আচ্ছা, সময় সময়। তাহলে কোন সূত্রটা? 2π/t। তাহলে 2π/t1 আর এখানে হবে 2π/t2। এবার দেখো কাটাকাটির উৎসব লেগে যাবে। 2/5m 2/5m কাটা, 2π 2π কাটা, আর স্কোয়ারও কাটে, আর স্কোয়ার কেটে যায়। তাহলে এখানে থাকে 1/t1, t1 মানে 24 ঘন্টা। আচ্ছা t1 রাখি আপাতত। আর স্কোয়ার কেটে গেছে, তাহলে 1/4 থাকে, আর এখানে থাকে 1/t2। অতএব t2 ইকুয়াল টু t1/4, t2 ইকুয়াল টু t1/4। t1 কত? 24 ভাগ কত? 4, 4 ছক 24, 6 ঘন্টা। 4 ছক 24, 6 ঘন্টা, এটাই অ্যান্সার। 6 ঘন্টায় দিন, সরি 3 ঘন্টায় দিন, 3 ঘন্টায় রাত। একটা ক্লাস করলেই দেখবো দিন শেষ, একটা ক্লাস করলেই দিন শেষ। তাহলে দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? 18 ঘন্টা হ্রাস পাবে, 24 থেকে 18 ঘন্টা কমে যাবে। তাহলে 18 ঘন্টা হ্রাস পাবে। দিন রাত্রি ছিল 24 ঘন্টা, এখন 18 ঘন্টা হয়ে যাবে, 18 ঘন্টা, সরি 6 ঘন্টা হয়ে যাবে, 18 ঘন্টা হ্রাস পাবে। বুঝছো? ওকে ভাই, তখন জি এর মান বেড়ে যাবে না? হ্যাঁ, জি এর মান বেড়ে টেড়ে যাবে, অনেক চেঞ্জ হবে। এটা একটা কাল্পনিক ম্যাথ, বুঝছো? বাস্তবে অনেক কাহিনী আছে। ওকে, এবার আসো 3 নম্বর। একটা ঘর্ষণহীন টেবিলের উপর চিত্রানুযায়ী 60 সেন্টিমিটার ব্যাসার্ধের পথে 60 সেন্টিমিটার ব্যাসার্ধে 4 মিটার পার সেকেন্ড বেগে, এত বেগে একটা বস্তু ঘুরছে। বৃত্তপথের ব্যাসার্ধ যখন 40 সেন্টিমিটার হবে, তখন বস্তুটির বেগ কত হবে? তখন বস্তুটার বেগ কত হবে? দেখো একটা টেবিল, এই যে টেবিলের 4 পয়া, এরকম একটা টেবিল আছে, বেশ বড় সড়ো একটা টেবিল। টেবিলের না মাঝখানে একটা ছিদ্র করা হয়েছে। টেবিলটা ঘর্ষণহীন টেবিল, কোনো ঘর্ষণ নেই। দিয়ে এরকম একটা সুতার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুতা একটা বস্তু বাঁধা হয়েছে। এই বস্তু বেঁধে দেখো এটা হচ্ছে 60 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। আর এই যে নিচ দিয়ে, এই যে ছিদ্র দিয়ে এই সুতাটাকে ভিতর দিয়ে নিয়ে নিচে, মনে করো যে এখানে নিচে একটা ভার টার ঝুলাই দেওয়া হয়েছে কিছু একটা। এবার এই বস্তুটা এরকম বৃত্তপথে ঘুরছে, টেবিলের উপর দিয়ে এভাবে ঘুরছে।
এবার বলো তো কি হবে, ঘটনা কি ঘটবে? এটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আর এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে দড়িটা। তাহলে বলো তো কেমন হবে? ঘুরবে, 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 পুচুত করে পড়ে যাবে। বুঝছো না বুঝো নাই? ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বৃত্তপথের ব্যাসার্ধটা কমে আসবে, আসবে না? বুঝছো? তাহলে যখন 60 সেন্টিমিটার ছিল তখন স্পর্শক বরাবর ধরো বেগ, যখন 60 সেন্টিমিটার ছিল তখন বেগ ছিল v1 4 মিটার/সেকেন্ড। তাহলে এটাকে আমি বললাম r1। এবার ঘুরতে 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 যখন এরকম ছোট ব্যাসার্ধে চলে আসবে, অর্থাৎ বৃত্তপথের ব্যাসার্ধ থাকবে 40 সেন্টিমিটার, তখন বেগ কত হবে? ঠিক আছে, তখন বেগ v2টা আমাদের বের করতে হবে। তাহলে r1 এর জন্য v1 এত হলে r2 এর জন্য v2 কত হবে? r1 এর জন্য v1 এত হলে r2 এর জন্য v2 কত হবে? বুঝতে পারছো? এর চেয়ে সহজ ম্যাথ আবিষ্কার হয় নাই। তাহলে আরেকবার বলি, টেবিলের উপর একটা টেবিল, মাঝখানে একটা ছিদ্র করা হয়েছে, ছিদ্র করে একটা বস্তু সুতায় বেঁধে ছিদ্র পথে ঢুকাই দিছি, দিয়ে নিচে একটা ভারী কোনো কিছু বস্তু বেঁধে দিছি। তাহলে এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, নামতে থাকলে এটাকে আমি কি করছি, এরকম একটা টোকা দিয়ে ঘুরাই দিছি, ঘুরছে ঘুরছে, ঘুরতে 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 এটা যেহেতু নিচে টানতেছে, তাহলে আস্তে আস্তে বৃত্তপথটা ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসবে, ছোট হয়ে আসবে, একসময় পুচুত করে নিচে পড়ে যাবে। ঠিক আছে, যদি এটা ধরো যে ছিদ্রটা খুব ছোট ছিদ্র হয়, বস্তুটা বড় হয়, তাহলে এখানে এসে বেঁধে থাকবে। বুঝছো না বুঝো নাই? তো যখন 60 সেন্টিমিটার ছিল বৃত্তপথের ব্যাসার্ধ তখন বেগ ছিল 4 মিটার/সেকেন্ড। এখন বৃত্তপথের ব্যাসার্ধ যখন কমে 40 সেন্টিমিটার হয়েছে তখন বেগটা কত হবে? বাহ্যিকভাবে এটাকে কেউ ধাক্কা দেয় নাই, টান দেয় নাই, কিচ্ছু করে নাই, কোনো বাহ্যিক টর্ক ধরো প্রযুক্ত হয়নি। তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। এইবার ভি আর আর এর কাহিনী দেখি, ভি আর আর পাওয়া যায় কিনা। I1 ω1 I2 ω2 লিখে ফেলছো। এবার অবস্থা বুঝে ব্যবস্থা, ভাই এখানে তো ওমেগা চাই নাই, কি চাইছে? ভি চাইছে, তো ওমেগার মধ্যেই তো ভি আছে রে ভাই, ওমেগাকে ভাঙলেই তো ভি পাবা, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা আই জড়তার ভ্রামক, হ্যাঁ এটা তো বিন্দু ভরের বস্তু, এর ভর কত এম, আর ব্যাসার্ধ কত আর, তা জড়তার ভ্রামক কি এম আর স্কোয়ার, এম আর অন স্কোয়ার। I2 কি হবে এম আর টু স্কোয়ার, আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি ওয়ান বাই আর ওয়ান, ভি টু বাই আর টু, এম আর এম কাটাকাটি। তাহলে অতএব ভি ওয়ান আর ওয়ান আর ভি টু আর টু, ভি ওয়ান আর ওয়ান ভি টু আর টু, ভি ওয়ান আর ওয়ান ভি টু আর টু। বলো বুঝছো? এখন মান বসো। অনেকে কি করে এই সূত্রটাকে এমসিকিউর জন্য একবারে মুখস্থ রাখে। তাহলে ভি ওয়ান এর মান 4, আর ওয়ান এর মান 60 সেন্টিমিটার, ভি টু এর মান বের করতে চাই, আর টু এর মান 40 সেন্টিমিটার। ওকে, তাহলে 0 0 কাটো, 4 4 কাটা যাবে, তাহলে ভি টু ইকুয়াল টু হবে 6 মিটার/সেকেন্ড। বোঝা গেছে? গুড। তাহলে এবার চলো তো একটু বুদ্ধি খাটানো একটা ম্যাথ করি। বলা হচ্ছে 10 কেজি ভরের 16 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চাকতি মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষের সাপেক্ষে 80 আরপিএম এ ঘুরছে। আরপিএম মানে রোটেশন পার মিনিটে ঘুরছে। ওকে, ভালো কথা। এবার এর উপর মানে চাকতিটার উপর 3 কেজি ভরের 4 সেন্টিমিটার ব্যাসার্ধের 3 কেজি ভরের 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি রিং রাখলে ঘূর্ণন বেগটা কত হবে? ভাবো, প্রশ্নটা দুইবার পড়ো।
পড়ো। পড়ো, প্রশ্নটা 2 বার পড়ো। ওকে, পড়ছো প্রশ্নটা? মাথায় ঢুকছে কিছু? ওকে, আসো দেখি আমরা একটু চিত্র আঁকি, বড় করে আঁকি। এই হচ্ছে চাকতিটা, ঠিক আছে? চাকতিটা মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরছে। মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরছে। কত আরপিএম এ? 80 আরপিএম এ ঘুরছে। ওকে, ভালো কথা। 80 আরপিএম এ ঘুরছে, দ্যাট ইজ ওমেগা। তো এই যে চাকতিটা, এই চাকতিটার জড়তার ভ্রামক I1। ওমেগা, এই যে ওমেগা 1, এই কৌণিক বেগ নিয়ে সে ঘুরছে। এবার তুমি আমার খালি এইটুকু বলো, বেশি নাকি কম? শুধু এইটুকু বলবা যে এই যে চাকতিটা, এই চাকতিটা তো ঘুরতেছিল, চাকতিটা তো ঘুরতেছিল, এবার কি করা হয়েছে দেখো। এবার কি করা হয়েছে? এবার এই চাকতিটার উপর 3 কেজি ভরের 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি রিং লাগলে, একটা রিং রাখা হয়েছে এর উপর। ও আচ্ছা, রিং কিভাবে রাখা হয়েছে এটা বলে নাই, সরি। এর উপর অক্ষ স্পর্শ করে, অক্ষ স্পর্শ করে, এর উপর অক্ষ স্পর্শ করে, এই যে অক্ষটা, এই অক্ষটা স্পর্শ করে, এটা আমি একটু লিখতে ভুলে গেছি। অক্ষটা স্পর্শ করে এই যে একটা রিং রাখা হয়েছে, এই যে রিং, অক্ষ স্পর্শ করে। তাহলে অক্ষ স্পর্শ করে একটা রিংটা রাখা হয়েছে, অক্ষটা স্পর্শ করে রিং রাখা হলো। তুমি আমারে বলো ঘূর্ণন বেগ বাড়া উচিত না কমা উচিত? একটা চাকতি ঘুরতেছে, আমি তোমারে নিয়ে চাকতির উপর বসাই দিলাম, তাহলে চাকতি কি আগের স্পিডে ঘুরতে পারবে? পারবে না, স্পিড কমে যাবে। কারণ কি? কি কারণ? অনেকে তো ভাই ভর বেড়ে গেল, হ্যাঁ এটা তো লজিক, অবশ্যই ভর বেড়ে গেল, কিন্তু মেইন কি বাড়লো? জড়তার ভ্রামক বেড়ে গেল। জড়তার ভ্রামক বেড়ে গেল। জড়তার ভ্রামক বেড়ে গেলে, জড়তার ভ্রামক বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে আগে একটা চাকতি ছিল, এবার চাকতি প্লাস রিং দুটো, তো জড়তার ভ্রামক তো বাড়ছে। জড়তার ভ্রামক বাড়লে কৌণিক বেগটা কমে যাবে। তাহলে এবার জড়তার ভ্রামক হলো I2, কৌণিক বেগ হবে ওমেগা 2। এই ওমেগা 2টা বের করতে হবে, বুঝছো? তাহলে কোনোভাবে কোনো ধরনের বাহ্যিক টর্ক প্রযুক্ত করা হয়েছে? কেউ চাকতিকে ধাক্কা দিছে, ঠেলা দিছে, টান দিছে? না। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল, L1 = L2। এবার একটু খুব ভালো করে বুঝতে হবে, I1 ওমেগা 1, I2 ওমেগা 2, ঠিক আছে? তাহলে সবাই একটু বোর্ডে থাকো, দেখো I1 জড়তার ভ্রামক I1, তাহলে এর জড়তার ভ্রামক চাকতি না? সূত্র কি? হাফ mr², হাফ mr²। এম এর মান হাফ, এম এর মান চাকতির ভর 10, r², এর ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, 0.16 তার স্কোয়ার। ওমেগা 1 এর মান 80 আরপিএম, 80 বসাই দিলাম। ওকে, এবার I2টা কি হবে? I2 হচ্ছে, চাকতিটা তো আছে, চাকতিটা এটা তো আছে, তাহলে চাকতির জড়তার ভ্রামক হবে, ধরো চাকতির বড় হাতের এম দিলাম, এম বড় হাতের r², mr²। এই যে চাকতির জন্য এম আর, আর কি বড় এম বড় আর। এবার শুধু কি এইটুকু না, এবার রিংটাও আছে, এবার এর সাথে রিংটাও যোগ হবে। বলো তো কি হবে? এর সাথে রিংটাও যোগ হবে, তো রিংটা যোগ হয়ে কি হবে? রিংয়ের জড়তার ভ্রামকটা কি হবে দেখি, কে বলতে পারে? রিংয়ের ভর ছোট এম, রিংয়ের ব্যাসার্ধ ছোট আর। দেখি রিংয়ের জড়তার ভ্রামকটা কে বলতে পারো? রিংয়ের কোন বিন্দুর সাপেক্ষে
রিংয়ের প্রান্ত বিন্দুর সাপেক্ষে মনে টনে পড়ে? এই যে রিং, প্রান্ত বিন্দুর আগে বলো মধ্যবিন্দুর সাপেক্ষে হলে কি লিখতা? মধ্যবিন্দুর সাপেক্ষে হলে কি লিখতা? এম আর স্কোয়ার লিখতা। তো আমাদের চাইতেছি প্রান্ত বিন্দুর সাপেক্ষে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে সমান্তরাল অক্ষ উপপাদ্য জড়তার ভ্রামক হবে মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক এম আর স্কোয়ার প্লাস এর ভর এম, দুই অক্ষের মধ্যকার দূরত্ব আর তার স্কোয়ার। তো ভাই 2 এম আর স্কোয়ার, বুঝতে পারছো? 2 এম আর স্কোয়ার, তাহলে এটা হবে 2 ছোট এম আর স্কোয়ার। এবার এই মানটা এখানে বসাইতে হবে। আসো, তাহলে 1/2 এম 10 0.16 তার স্কোয়ার আর 2 রিংয়ের ভর 3 কেজি, 3 রিংয়ের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার 0.04 তার স্কোয়ার। এই দ্যাট ইজ I2। আমাদের সব জানা, বের করতে হবে ওমেগা 2। কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে একটু বলবা ওমেগা 2 কত আসে? ওমেগা 2 কত আসে বলবা? 0.5 গুণ 10 গুণ 0.16 এর স্কোয়ার, তাকে ভাগ দিব 0.12 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 0.04 এর স্কোয়ার, এটা দিয়ে ভাগ দিব। ভাগ দিলাম গুণ 80। দেখো তো 74.41 আসছে কিনা? 74.41, গুড। 74.418 এত আরপিএম। দেখো আমি এটাকে আরপিএম এ নিছি, এটাও আরপিএম এ আসবে। এই যে দেখছো ঘূর্ণন স্পিডটা কমে গেছে। আগে 80 আরপিএম এ ঘুরতেছিল, মিনিটে মিনিটে 80 রোটেশন, এবার মিনিটে 74টা রোটেশন। কি ক্লিয়ার? ওকে, গুড। তাহলে 4 নম্বর ডান। এবার আসো 5 নম্বর। 3 কেজি ভরের একটি বস্তু, 3 কেজি ভরের একটি বস্তু 3 কেজি ভরের একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে 10 আরপিএম এ ঘুরছে। এর উপর কি পরিমাণ বাহ্যিক টর্ক, এর উপর কি পরিমাণ বাহ্যিক টর্ক ক্রিয়া করলে এর ঘূর্ণন সংখ্যা 30 আরপিএম, এর ঘূর্ণন সংখ্যা 5 সেকেন্ডে 30 আরপিএম এ উন্নীত হবে। বুঝছো? এর উপর কি পরিমাণ টর্ক ক্রিয়া করলে। একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, এই যে এই বস্তুটা বৃত্তপথে ঘুরছে কত? 8 সেন্টিমিটার, আর 8 সেন্টিমিটার, আর এই বস্তুর ভর এম 3 কেজি। ঠিক আছে? তো প্রথমে ঘুরছিল কিভাবে? 10 আরপিএম এ। আমি 10 আরপিএম এ ঘুরছে, ধরো এই চাকতি, এটা আস্তে আস্তে 10 আরপিএম এ ঘুরছে, অর্থাৎ মিনিটে 10 বার। আমি কি করলাম? এরকম ভাবে টর্ক দিলাম, ধাক্কা দিলাম, দিলে ঘূর্ণন স্পিডটা আরো বেড়ে গেল, বেড়ে গিয়ে 5 সেকেন্ডের মধ্যে 30 আরপিএম এ ঘুরতে হবে। তাহলে কি পরিমাণ টর্কের উপর প্রযুক্ত করতে হবে? তাহলে দেখো তো, ওমেগা নট অর্থাৎ আদিতে 10 আরপিএম, তাহলে 2 পাই এন বাই টি। দেখি তো কত রেডিয়ান পার সেকেন্ড, এসে এককে নিব। 2 পাই 10 আরপিএম মিনিটে 60, 0 0 কাটো, তাহলে পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। এবার ওমেগা ফাইনাল 30 আরপিএম, তাহলে 2 পাই এন বাই টি, 2 পাই 30 ডিভাইডেড বাই মিনিটে 60 সেকেন্ডে, 0 0 কাটো,
3 2 তাহলে শুধু পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, কত সময়ের মধ্যে? টি 5 সেকেন্ডের মধ্যে। ওকে, তাহলে আদি বেগ ওইটা, শেষ বেগ সময়। তাহলে আলফাটা বের করো তো দেখি। আলফা ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। প্লাস কেমনে বুঝলাম? তরন্তরে ভাই, 10 ঘুরতেছিল 30 হবে, 10 আরপিএম থেকে 30 আরপিএম হবে। ওকে, তাহলে এই ওমেগা হচ্ছে পাই ওমেগা নট পাই বাই 3 প্লাস আলফা ইন্টু 5। তাহলে আলফা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই 3 মানে 1 মাইনাস 1 বাই 3 পাই ডিভাইডেড বাই 5, এত পাই ডিভাইডেড বাই 5। তাহলে নিচে 3 বিয়োগ 1 2, তাহলে 2 পাই 3 5 15, এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে তো? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ইয়েস, ঠিক আছে। তাহলে কি পরিমাণ টর্ক প্রযুক্ত করতে হবে? কি পরিমাণ টর্ক দিতে হবে? টর্ক ইকুয়াল টু আই আলফা। ওকে, তাহলে আই জড়তার ভ্রামক, ওই যে জড়তার ভ্রামক পাবো, আই জড়তার ভ্রামক এম আর স্কোয়ার ইন্টু আলফা। এম এর মান 3, আর এর মান 0.08 তার স্কোয়ার ইন্টু আলফা 2 পাই ডিভাইডেড বাই 15। হিসাব নিকাশ করে বক্স, এত নিউটন মিটার। বুঝছো ভাইয়া? বুঝছো? খুবই সহজ। টর্ক ইকুয়াল টু আই আলফা, তাহলে আলফাটা বের করে নিলাম, আর আই এর মান জড়তার ভ্রামক, শেষ, কাহিনী খতম। তাহলে এই পরিমাণ টর্ক প্রযুক্ত করলে ঘূর্ণন স্পিড 10 আরপিএম থেকে 30 আরপিএম হয়ে যাবে। ওকে, গুড। 6 নম্বর, একটি চাকতির ভর 1 কেজি ও ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। চাকতিটি সেকেন্ডে 40 বার ঘুরছিল। তাহলে এর কৌণিক ভরবেগ কত? এর কৌণিক ভরবেগ কত? গতির বিপরীতে কি পরিমাণ টর্ক প্রযুক্ত হলে গতির বিপরীতে কি পরিমাণ টর্ক প্রযুক্ত হলে 10 সেকেন্ডের মধ্যে একে থামানো যাবে? 10 সেকেন্ডের মধ্যে একে থামানো যাবে। 10 সেকেন্ড আমি থামাই দিতে পারবো কি পরিমাণ টর্ক প্রযুক্ত করলে? তাহলে একটু চিন্তা ভাবনা করো তো দেখি, একটু চিন্তা ভাবনা করো দেখি পারা যায় কিনা। এটা অনেক কঠিন। হাই রে হাই, এটা বলে কঠিন? কি বলে? একটা চাকতি, এই যে চাকতি, এই যে একটা চাকতি, এই চাকতির ভর 1 কেজি, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। ভর 1 কেজি আর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। জড়তার ভ্রামক বের করতে পারবো আমরা, 1 ডিভাইডেড বাই 2 এম আর স্কোয়ার। বলছে চাকতিটি সেকেন্ডে 40 বার ঘুরছিল। তাহলে কৌণিক ভরবেগ, আসো প্রথমে এলটা আগে বের করি। এল কৌণিক ভরবেগ আই ওমেগা। তাহলে আই হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 এম আর স্কোয়ার, আর ওমেগা হচ্ছে 2 পাই এন বাই টি। শেষ। যেহেতু চাকতি 1 ডিভাইডেড বাই 2, চাকতির ভর 1, আর স্কোয়ার হচ্ছে ব্যাসার্ধ 0.04 এর স্কোয়ার, 2 পাই কয়বার? 40 বার, নিচে সেকেন্ডে টি 1 সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগ পেয়ে যাবো এখান থেকে 0.5 গুণ 1 ইন্টু 0.04 এর স্কোয়ার গুণ 2 ইন্টু 3.1416 ইন্টু 40 তাকে ভাগ 1, 0.201। দেখো তো এটা আসছে, বলো 0.201 এত কেজি
কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এমপিআর। হ্যাঁ, কৌণিক ভরবেগের একক লিখলাম, ডান। এবার বলতেছে গতির বিপরীতে কি পরিমাণ টর্ক প্রযুক্ত করলে 10 সেকেন্ডে থামানো যাবে, এটা আগের ম্যাথটা। তাহলে আদি কৌণিক বেগ ওমেগা নট হচ্ছে 2πn/t, 2πn কয়বার, 40 বার, টি মানে 1 সেকেন্ডে। তো 4 দুগুণে 8, 8π, 80π এত রেডিয়ান পার সেকেন্ড। থামানো যাবে, থামাবো 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 থামাবো, 0। আচ্ছা, তাহলে এবার কৌণিক ত্বরণ না মন্দন, মন্দন মন্দন, আলফা এবার মন্দন। টি কয় সেকেন্ডে থামাইতে বলছে, 10 সেকেন্ডের মধ্যে থামাইতে বলছে, 10 সেকেন্ড। তাহলে এবার টর্ক ইকুয়াল টু আই আলফা, আমি একটু একবার লিখি এবার। তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে, আলফা, এবার আলফার মানটা বসাই দিবা, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি, ঠিক আছে, এই যে এখান থেকে মান বসাই দিবা, শেষ। অথবা তুমি যদি মনে করো না আমি আলফাটা আগে করে আনবো, ওকে, আমার কোনো আপত্তি নেই। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, যেহেতু মন্দন থেমে গেছে, আলফা টি, ওমেগা হচ্ছে 0, ওমেগা নট 80π মাইনাস আলফা টি হচ্ছে 10, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 8π, 8π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গতির বিপরীতে প্রযুক্ত টর্ক, টর্ক ইকুয়াল টু আই আলফা। আয়ের মান জড়তার ভ্রামক 1/2 0.04 তার স্কোয়ার 8π। তাহলে এই পরিমাণ টর্ক প্রযুক্ত করতে হবে, এত নিউটন মিটার। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো একটা মজার ম্যাথ করব, খুবই মজার একটা ম্যাথ। পৃথিবী নিজ অক্ষে ঘুরছে না? পৃথিবী নিজ অক্ষে ঘুরছে, কোনো এলিয়েন, ভিন গ্রহের একটা এলিয়েন, সে এসে কি করছে, পৃথিবীটাকে থামাই দিবে। তাহলে পৃথিবীটাকে থামানোর জন্য বল প্রয়োগ করছে। তো পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁻6.4 × 10⁶ মিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ভর ব্যাসার্ধ। আর পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময়, এটা আমরা জানি। তো পৃথিবীর ভর ব্যাসার্ধ এইটুকু দেওয়া থাকলেই হবে। বলা হচ্ছে পৃথিবীকে 1 বছরের মধ্যে থামাতে, পৃথিবীকে নিজ অক্ষে ঘূর্ণন 1 বছরের মধ্যে থামাতে কি পরিমাণ স্পর্শী বল প্রয়োগ করতে হবে। স্পর্শী বল প্রয়োগ করতে হবে। স্পর্শী বল প্রয়োগ মানে স্পর্শক বরাবর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, স্পর্শক বরাবর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, একটা গাড়ি চলতেছে, গাড়ির আদি বেগ ইউ, গাড়িটাকে 10 সেকেন্ডের মধ্যে থামাতে হবে, শেষ বেগ 0। তাহলে থামাতে গেলে কি পরিমাণ মন্দন দিতে হয়, এ বের করতে পারি না? এখন আমরা যদি বলি গাড়িটাকে থামাতে কি পরিমাণ বাধাদানকারী বল দিতে হবে, তাহলে F = ma, পারি কিনা? সেম জিনিসই তো করতেছি, এর আগের ম্যাথটা তো তাই করছি রে ভাই, আগের ম্যাথটা তাই করছি, বুঝছো? ইউ ওমেগা নট, ভি ওমেগা, টি 10 সেকেন্ড, এ আলফা, টর্ক ইকুয়াল টু আই আলফা। বলো, এইগুলাই তো করছি, এটাও তাই, কিন্তু এখানে টর্ক চাই নাই, চাইছে বল। আচ্ছা, টর্ক চাই নাই, বল চাইছে, ঠিক আছে, তুমি আগে টর্ক পর্যন্ত বের করো না। আসো, এই হচ্ছে পৃথিবী, পৃথিবী নিজ অক্ষে ঘুরছে, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। পৃথিবীকে থামাতে হবে, থামাতে হবে, থামাতে হবে। লাটিম ঘুরছে, লাটিম, লাটিম চিনো? এই যে এরকম লাটিম থাকে না, এই যে এরকম, এই যে লাটিম, এটা ঘোরে, এই লাটিমকে থামাইতে হবে। এই যে চাকতি ঘুরছে, এভাবে ঘুরছে, ধরো এইভাবে ঘুরছে, আমি একে থামাবো, তাহলে থামাতে গেলে এই যে স্পর্শক বরাবর
ধাক্কা দিতে হবে, বল দিতে হবে, দিলে থামাইতে পারবো। একটা সাইকেলের চাকা ঘুরতেছে, সাইকেলের চাকা মাটিতে ফেলো, ফেলে এবার চাকাটাকে ঘুরাই দাও, প্যাডেল ঘুরাই দাও, এবার আস্তে 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 হাত দিয়ে উল্টা দিকে বল প্রয়োগ করে থামাও। তাহলে তুমি থামানোর জন্য কি একটা স্পর্শী স্পর্শী বল প্রয়োগ করো না? ওই বলটা বের করতে বলছে। তো এবার কাকে থামাবা? থামাবা হচ্ছে পৃথিবীকে। কাকে থামাবা? পৃথিবীকে। পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে, কত কত সময়ের মধ্যে থামাতে হবে? 1 বছরের মধ্যে। আচ্ছা, তাহলে পৃথিবীর আদি কৌণিক বেগটা আগে দেখি না? পৃথিবীর আদি কৌণিক বেগটা আগে দেখি, ওমেগা নট। ওমেগা নট কত? ওমেগা নট হচ্ছে 2π/t। পৃথিবী নিজ অক্ষে ঘুরে আসতে সময় লাগে, নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে দেখি আসো হিসাব করে কত পাওয়া যায়। 2 গুণ 3.1416, একে ভাগ 24 গুণ 3600, 7.27 into 10⁻⁻5 এত রেডিয়ান পার সেকেন্ড, দ্যাট ইজ ওমেগা নট। থামাই ফেলবো, এক সময় থামাই ফেলবো, পৃথিবীকে থামাই ফেলবো ওমেগা 0। কত সময়ের মধ্যে? 1 বছর 365 দিন। 365 দিন, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টা 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে এত সময়ের মধ্যে 1 বছর ধরে বল দিয়ে 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 থামাতে হবে। এই ওকে, তাহলে দেখো তো থামাইতে গেলে কি পরিমাণ মন্দন দেওয়া লাগে, কি পরিমাণ কৌণিক মন্দন দেওয়া লাগে? ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি। এটা 0, 7.27 ইন্টু 10⁻⁻5 মাইনাস আলফা ইন্টু টি, 365 24 গুণ 3600। ওকে, 7.27 এক্সপোনেনশিয়াল ফাংশন -5, তাকে ভাগ দিব 365 গুণ 24 গুণ 3600 দিয়ে। তাহলে অতএব আলফা হবে 2.305 ইন্টু 10⁻⁻12 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বলো, বোঝা গেছে? ক্লিয়ার? এবার তাহলে থামাই দিতে গেলে কি পরিমাণ স্পর্শী বল দিতে হবে? আগে টর্কটা বের করো না, তারপরে বল বল হিসাব করো, আগে টর্ক বের করো। তাহলে থামানোর জন্য টর্ক, টর্ক ইকুয়াল টু কি? আই আলফা। আয়ের মান জড়তার ভ্রামক বসাবো, আলফার মান বসাবো, তাহলে টর্কটা পাবো। এইবার আসো একবারে বলও আমরা বের করবো। শোনো, এবার তাকাও, বোর্ডে তাকাও। বল দিতে হবে। পৃথিবী দেখো এইভাবে ঘুরছে না, এই দিক দিয়ে ঘুরছিল, এই যে এইভাবে ঘুরছিল, তাই তো? তাহলে আমি পৃথিবীকে থামানোর জন্য তাহলে উল্টা দিক থেকে বল দিতে হবে। স্পর্শী বল মানে স্পর্শক বরাবর, এই যে এইভাবে স্পর্শক বরাবর বল দিতে হবে, এই যে স্পর্শক বরাবর বলটা দিতে হবে, বুঝছো? এফ, এই যে ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর, স্পর্শক বরাবর বল প্রয়োগ করতে হবে। এটা কি সবাই বুঝছো না বুঝো নাই বলো তো? পৃথিবী এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, তাহলে উল্টা দিক থেকে স্পর্শক বরাবর ধাক্কা দিতে হবে, বল প্রয়োগ করতে হবে। এই যে চাকতিটা, এই চাকতিটা এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, সরি এভাবে ঘুরছে, এই যে এদিকে ঘুরছে, তাহলে আমার এভাবে থামাইতে হবে, এভাবে থামাইতে হবে। তাহলে এভাবে স্পর্শক বরাবর বল প্রয়োগ করতে হবে। তো এই এফ এর মানটা চাইছে। আচ্ছা, স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে এই ব্যাসার্ধ ভেক্টর আর এর সাথে এফ এর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো তো, টর্ক ইকুয়াল টু আই আলফা। দেখো ভালো করে তাকাও, টর্ক ইকুয়াল টু আই আলফা। তাহলে আমাদের যেহেতু বল লাগবে, আমাদের তো টর্ক লাগবে না, বল লাগবে। তাহলে টর্কের তো আর একটা সূত্র আছে, আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা আই আলফা। এবার তাকাও, এটা আর, তাহলে বড় হাতের আর, ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, এফ এর মানটা আমরা বের করতে চাই। সাইন থিটা না সাইন 90 ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। জড়তার ভ্রামক আই, পৃথিবীর জড়তার ভ্রামক নিজ অক্ষে ঘুরতেছে 2/5 এম আর স্কোয়ার, পৃথিবী একটা নিরেট গোলক আলফা। এবার দেখো সব মান আমরা জানি, তাহলে আর আর কেটে এখানে একটা আর,
তাহলে এখান থেকে এফ এর মানটা বের করব, সেটা হবে 2/5 m 6 × 10⁻24। আর আর এর মান একবার হবে, আর ব্যাসার্ধ 6.4 × 10⁻6। আর আলফার মান 2.305 × 10⁻12। তাহলে 2 × 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 × 6.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 গুণ 2.305 এক্সপোনেনশিয়াল ফাংশন -12 ভাগ 5। 3.5 আসছে, গুড। এই তো 3.54 × 10⁻19 নিউটন। ডান হয়ে গেল। 3.54 × 10⁻8। কত সহজ না বলো? এবার এখানে পৃথিবীর জায়গায় একটা চাকতি দিলে পারতাম না? পৃথিবীর জায়গায় একটা সিলিন্ডার দিলে পারতাম না? পৃথিবীর জায়গায় একটা সরু সুষম দণ্ড দিলে পারতাম না? পারতাম কিনা? এই তো। আচ্ছা 365 ডে আরো 40 মিনিট 17 সেকেন্ড লাগবে না, ওই 1 বছর মানে আমরা 365 দিনই জানি। এটা বুঝলেই হবে, 1 বছর মানে 365 দিনই জানি। ওকে, তাহলে তো পড়ে ফেলছি অনেক কিছু। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা অনেক কিছু পড়ে ফেলছি, কিন্তু আমাদের কিন্তু আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু একেবারে লাস্টের দিকে চলে আসছি। তো ভালো করে রিভিশন দাও, ভালো করে পড়াশোনা রিভিশন দাও। এরপরে আমাদের ফ্রিকশন বাকি আছে, আর সংঘর্ষ বাকি আছে, আর লাস্টের দিকে হচ্ছে ব্যাংকিং আর সুতার টান বাকি আছে। এইটা পড়লে কিন্তু আমাদের অধ্যায় শেষ। ওকে টাটা। হ্যাঁ, আর রকেট। ওকে টাটা। আজকে কি বগুড়া আসবেন? দেখি আজকে যাই কি কালকে সকালে যাই।